নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ 12 জুলাই 2021 ইম্পর্ট্যান্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি দ্য হিন্দু থেকে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাছাড়া ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কিন্তু প্রচুর নলেজ গেইন করবেন এই কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আর তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার লেকচারের আপডেট এবং ইম্পর্টেন্ট পিডিএফ পাবেন। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেল এবং আমার সম্পর্কে লেখা রয়েছে। আর বুক রিভিউ, এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গতকালকে আমি অনাদি কুমার মহাপাত্রের যে ইন্ডিয়ান পলিটি বইটা রিভিউ করেছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পর্ণদীপস ওপিনিয়ন চ্যানেলের। আর ডেসক্রিপশন বক্সটা একটু ভালো করে চেক করে দেখবেন, ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি রিলেটেড কিছু প্লেলিস্ট দিয়ে দেবো। ওখান থেকে আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন যেগুলো আপনার পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। চলুন আজকের যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন, এটা এসএসসি রেলওয়ে অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ইউপিএসসির জন্য নয়। তো আমার টাইটেলটাই তৈরি করা হয়নি। তো কোপা আমেরিকা এই খেতাবে কিন্তু আর্জেন্টিনা জিতে গেল। আর্জেন্টিনা কোপা আমেরিকা এই কাপটা জিতেছে। কাকে হারিয়েছে? ব্রাজিলকে হারিয়েছে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এসএসসি, রেলওয়ে, ডব্লিউবিপিএসসি, ডব্লিউইপি, প্রত্যেকটা যে ক্লারিক্যাল লেভেলের এক্সাম রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট কোপা আমেরিকা। তো যাই হোক, আর্জেন্টিনা জিতে গেছে। নেক্সট দেখবো, এটা আবার কিন্তু ইউপিএসসি প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। পার্সপেক্টিভ আবার শুধুমাত্র ইউপিএসসি প্রিলিমস নয়, সেটা ডব্লিউবিসিএস মেন্সও আছে। দেখুন, হিমালয়ান ইয়াক্স, এটা আমাদের ডব্লিউবিসিএস মেন্সে বায়োডাইভার্সিটি সেকশন থেকে আসতে পারে। দেখুন, ন্যাশনাল রিসার্চ সেন্টার অন এক NRCOI অ্যাট দিরাং ইন ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট, দিরাংয়ের ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট অরুণাচল প্রদেশের। এরা কিন্তু রিসেন্টলি টাই আপ করেছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। এই যে ইয়াক্স, এর যে পপুলেশান, এর লাইফ স্টককে আরও বাড়ানোর জন্য। তো এই যে পলিসি, এই যে ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে কী বলা হচ্ছে, আমি ডিটেলসে সব কিছু আলোচনা করছি, একটু ধৈর্য ধরে শুনুন। তো এই যে ইন্স্যুরেন্স পলিসি বলছে যে প্রত্যেকটা ইয়াক ওনার তাদের একটা সুরক্ষাপ্রাপ্ত বা একটা সুরক্ষা কবচ দেওয়া হবে এই ইন্স্যুরেন্সের মাধ্যমে। যদি কোনো রকম ন্যাচারাল ক্যালামিটি আসে বা কোনো রকম ডিজিজ হয় বা কোনো রকম সার্জিক্যাল অপারেশন হয় অথবা স্ট্রাইক হয় অথবা রায়ট হয়, তখন যদি ওই ইয়াকের কোনো রকম ক্ষতি হয় তাহলে কিন্তু এই ইন্স্যুরেন্স পলিসি তাকে সাহায্য করবে। তো এই যে ইয়াক জিনিসটা আপনারা নাম শুনেছেন অনেকেই, কিন্তু হয়তো দেখেননি, কিন্তু দেখে নিন এই যে ছবিটা, এইটা হচ্ছে ইয়াক। তো এই যে হিমালয়ান ইয়াক, এদের জন্য কিন্তু এদের ওনারদের সুরক্ষা দেওয়া হচ্ছে, যারা তাতে এই যে লাইফ স্টককে আরও বাড়ানোর চেষ্টা করে। তো এই পলিসির মাধ্যমে কী বলা হচ্ছে, দ্য ওনার্স উড হ্যাভ টু গেট দেয়ার ইয়াক্স এয়ার ট্র্যাকড অ্যান্ড প্রোভাইড এ প্রপার ডেসক্রিপশন ইন অর্ডার টু গেট দেয়ার অ্যানিম্যাল ইনশোর্ড। তো তাদের যে অ্যানিম্যাল, তাদেরকে ইনশোর করার জন্য কী করতে হবে, ওই যে ওনার বা ওই যে ইয়াকের মালিক, তাদেরকে একটা নির্দিষ্ট ট্যাগ, আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে গরুর কানে একটা ট্যাগ ঝোলানো থাকে অথবা ছাগলের কানে একটা ট্যাগ ঝোলানো থাকে। তো ওই রকম একটা ট্যাগ কিন্তু ঝোলাতে হবে। এবং তার পাশাপাশি ওই যে প্রাণীটার ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে বা ইনশিওর করা হচ্ছে, ওই ইয়াকের কিন্তু সমগ্র ডেসক্রিপশান কোম্পানিকে প্রোভাইড করতে হবে। আর এই দায়িত্ব কিন্তু ওই ওনারদের। তো মোটামুটি আমরা এই যে কোম্পানি এবং ইন্স্যুরেন্স ব্যাপারটা নিয়ে জেনে নিলাম। এর পাশাপাশি আমাদের একটু হিমালয়ান ইয়াক সম্পর্কে জানতে হবে। তো এখানে বলছি, দেখুন, ইয়াক ইজ accustomed to very cold temperature and can up to -40 ডিগ্রি। তো -40 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত থাকতে পারে, যেহেতু হিমালয়ান ইয়াক তো থাকতেই হবে। তো দেখুন কোথায় কোথায় সাধারণত পাওয়া যায়। দেখুন, 2 আদার প্রমিনেন্ট নোমাডিক কমিউনিটিস এনগেজড ইন ইয়াক রিগার্ডিং আর, দেখুন, দোপাস ইন লাদাখ, সিকিম, হিমাচল প্রদেশ, এইগুলো এখানে চাষ হয় সাধারণত। আর IUCN রেড লিস্টে এই যে ইয়াকের অবস্থান কোথায়, ভালনারেবল ক্যাটাগরি। দেখুন, IUCN এর যে রেড লিস্ট আছে, এখানে বিভিন্ন রকম ক্যাটাগরিতে বিভিন্ন প্রাণীকে ফেলা হয়। যেমন ধরুন, এই যে ভালনারেবল রয়েছে, এন্ডেঞ্জার্ড রয়েছে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড রয়েছে। অন্য একদিন আলোচনা করব আমি আমার এনভায়রনমেন্টের ক্লাসে। তো আজকে দেখে নিন, এই যে ইয়াক, এটা কিন্তু ভালনারেবল IUCN ক্যাটাগরিতে পড়ছে। মনে রাখবেন, এটা ইউপিএসসি প্রিলিমিনারি এবং ডব্লিউবিসিএস মেন্সের পক্ষ থেকে ইম্পর্টেন্ট। আর এর পপুলেশান ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। 2012 থেকে 2019 সাল পর্যন্ত অলমোস্ট 24.7% পপুলেশন কমে গেছে। আর ইয়াক পপুলেশন ইন্ডিয়াতে সাধারণত পাওয়া যায় ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, এই জায়গায় কিন্তু এই যে ইয়াক পাওয়া যায়।
তাহলে নিউজটা কী ছিল সংক্ষেপে আরেকবার বলে দিই। ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ইয়ার্ক NRCY ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটা টাই আপ করেছে। কিসের জন্য? ইয়াকদের নিয়ে একটা সুরক্ষা বা ইন্স্যুরেন্স তৈরি করার জন্য। এই ইন্স্যুরেন্সে বলা হচ্ছে বা এই যে পলিসিতে বলা হচ্ছে যে ইয়াকরা যদি কোনো রকম ন্যাচারাল ক্যালামিটি থেকে, ওয়েদার ক্যালামিটি থেকে, বিভিন্ন রকম ডিজিজ থেকে, অথবা কোনো রকম সার্জিক্যাল অপারেশন বা স্ট্রাইক থেকে, অথবা রায়ট থেকে যদি কোনো রকম ক্ষতি হয়, সেখানে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে তার ওনারকে। এবং এই পলিসি আরও বলছে ইয়াককে শনাক্ত করার জন্য বা ইয়াককে নির্দিষ্ট করার জন্য তার কানে একটা করে ট্যাগ ঝোলাতে হবে এবং তার পাশাপাশি তার ডেসক্রিপশন কিন্তু কোম্পানিকে প্রোভাইড করতে হবে। আর এর থেকে এই যে পাশের ডেটাটা এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হিমালয়ান ইয়াক, এটা IUCN ভালনারেবল ক্যাটাগরিতে পড়ে। এবং কোথায় দেখা যায় এটা দেখুন, লাদাখ, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড। নেক্সট দেখব ভূমি পান্ডুগা। এটা SS থেকে শুরু করে UPSC প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তবে UPSC এটা প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট, WBCS মেন্সের জন্য ইম্পর্টেন্ট, প্রিলিমিনারির জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন, এটা একটা উৎসব। ভূমি পান্ডুঙ্গা হলো একটা উৎসব। দিজ আর সেলিব্রেশনস মেকিং দ্য বিগিনিং অফ ফার্ম অপারেশনস এভরি ইয়ার। তো প্রতি বছর ফার্ম অপারেশনের আগেই কিন্তু এই উৎসবটা পালন করা হয়। আর এইটা সেলিব্রেট করা হয় অন্ধ্রপ্রদেশের কোয়া ট্রাইবসের দ্বারা। তো এখান থেকে একটা স্ট্যাটিক জিকে পেয়ে গেলেন যে কোয়া ট্রাইবস এটা কোথায় বাস করে? অন্ধ্রপ্রদেশে। কোয়া ট্রাইবস অন্ধ্রপ্রদেশে বাস করে। তো এইটা এই যে ভূমি পান্ডুগা এটা কিন্তু সেলিব্রেট করা হয় অন্ধ্রপ্রদেশের কোয়া ট্রাইবসের দ্বারা। এখানে সাধারণত মেন বা পুরুষরা এখানে কিছু শিকার করে এবং সেটা কিন্তু সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। আর এটাই কিন্তু এখানকার ফেস্টিভ্যাল। আর ইউজুয়ালি এটা জুন মাসেই কিন্তু এই ফেস্টিভ্যালটা দেখা যায়। ভূমি পান্ডুগা ফেস্টিভ্যাল দেখে নিন, এইরকম তীরের মাধ্যমে কিন্তু শিকার করে তারা, এবং তাদের যে ফুড তারা কালেক্ট করে বা শিকার যারা কালেক্ট করে সেটা কিন্তু সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। এবং এভরি ইভিনিং এখানে ফিস্ট করা হয়, বা ফিক্সড কথার অর্থ হচ্ছে পিকনিক বলতে পারেন এক কথায়। নেক্সট দেখব পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল। তো পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল বলার আগে আমি একটু এর ব্যাকগ্রাউন্ডটা বুঝিয়ে দিতে চাই। দেখুন, হোয়াটসঅ্যাপ নিয়ে একটু কন্ট্রোভার্সি হচ্ছে রিসেন্টলি। হোয়াটসঅ্যাপ তার ডেটা শেয়ার করছে ফেসবুকের সাথে। এছাড়াও হোয়াটসঅ্যাপে যে পার্সোনাল প্রোটেকশান সেটা কমে যাচ্ছে বিভিন্ন কারণে, আপনারা প্রত্যেকেই জানেন। তো এই নিয়ে দিল্লি হাইকোর্টে একটা কেস করা হয়েছিল হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে, যে তাদের যে পার্সোনাল ডেটা এটা যাতে শেয়ার না করা হয় বা এই টাইপের কেস করা হয়েছিল। তো এই পজিশান থেকে দাঁড়িয়ে কিন্তু পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল ইম্পর্টেন্ট হয়ে যায়, UPSC এবং WBCS জন্য ইম্পর্টেন্ট। তো দ্য বিল আন্ডার কনসিডারেশন সিক্স টু রেগুলেট দ্য ইউজ অফ অ্যান ইন্ডিভিজুয়াল ডেটা বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কোম্পানিজ। তো এই বিলের মধ্যে যে কনসিডারেশন আছে সেখানে কি বলা হচ্ছে? এই বিলের মাধ্যমে বলা হচ্ছে যে কোনো প্রাইভেট বা পার্সোনাল ডেটা সেটা কিন্তু গভর্নমেন্ট বা প্রাইভেট কোম্পানির দ্বারা কিন্তু দেখা যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি করা হয় তাহলে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট বলা ভুল, এটা আমাদের লিগাল রাইটের কিন্তু ভায়োলেশন হচ্ছে। রাইট টু প্রাইভেসি অ্যাকচুয়ালি রাইট টু প্রাইভেসি কিন্তু শুধুমাত্র লিগাল রাইট নয়, রাইট টু প্রাইভেসিকে ফান্ডামেন্টাল রাইটও কিন্তু ঘোষণা করা হয়েছিল হাইকোর্টের দ্বারা। তো যাই হোক, প্রত্যেকটা ব্যক্তির যে ডেটা সেটা কিন্তু সুরক্ষিত থাকছে না এই পার্সোনাল ডেটা প্রোটেকশন বিলের দ্বারা। আর এই বিল আরও বলছে টু গিভ ইউজার্স এ সেট অফ রাইটস, এখানে আরও কিছু সেট অফ রাইট দিচ্ছে। তো ওভার দেয়ার পার্সোনাল ডেটা অ্যান্ড মিনস টু এক্সারসাইজ দোজ রাইটস। তো দেখুন, পার্সোনাল ডেটা বলতে আমরা সাধারণত কী বুঝি? আমরা বুঝি যে গুগল পেতে আমি ধরুন একটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করলাম, আমার ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার, তার সাথে SBI এর নাম্বার, এছাড়াও যে CIF নাম্বার, এছাড়াও যে পাসওয়ার্ড, সেগুলোকে সাধারণত আমরা গুরুত্ব দিই। কিন্তু আপনি যে মোবাইল ফোনটা ইউজ করছেন অথবা ল্যাপটপ ইউজ করছেন, সেখানে আপনি যে কিওয়ার্ডগুলো প্রেস করছেন, হোয়াটসঅ্যাপে যেগুলো লিখছেন, সেগুলোও কিন্তু আপনার পার্সোনাল ডেটা। তার কারণ আমি বলছি, ধরুন আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে অর্থাৎ গুগলে একটা জিনিস, ধরুন একটা বড় কোনো কোম্পানির কোনো একটা ব্যাগের নাম বারবার লিখছেন, ব্যাগ অথবা মোবাইলের নাম বারবার লিখছেন, বারবার কিন্তু তখন আপনাকে ওই জিনিসটাই শো করবে সামনে। এবং ফেসবুক খুলুন আপনি, আর আপনি ইউটিউব খুলুন, ওই অ্যাডটাই কিন্তু আপনার সামনে শো করবে। আচ্ছা, আপনারা একটা জিনিস দেখবেন যে আপনি ধরুন পড়াশোনার মধ্যে রয়েছেন, তো আপনি পড়াশোনার মধ্যে রয়েছেন তো কি সেই জন্যে আপনার সামনে দেখবেন যখন অ্যাডগুলো দেওয়া হয় ইউটিউবে, যখন আমার ভিডিও বা অন্য কোনো ভিডিও দেখছেন তার মাঝে যদি অ্যাড দেওয়া হয়, দেখবেন সাধারণত আনএকাডেমি, গ্রেড আপ, টেক্সট বুক, এই টাইপের অ্যাড কিন্তু দেওয়া হয়। কেন দেওয়া হয়? তার কারণ আপনি পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, আপনি বেশি পড়াশোনার ভিডিও দেখছেন। এবার ধরুন আপনি কোনো
ক্রিম বা কসমেটিক্স এই টাইপের প্রোডাক্ট বেশি ইউজ করতে পছন্দ করছেন, তখন কিন্তু আপনার সামনে ওই প্রোডাক্টগুলোর বেশি অ্যাড দেওয়া হবে। আপনি নেটফ্লিক্স যদি দেখতে পছন্দ করেন, সেখানে কিন্তু আপনার নেটফ্লিক্সের অ্যাড বেশি দেওয়া হবে। এবার দেখুন, আপনি কিছুক্ষণ পর নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তখন কিন্তু আপনার যে অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, যদি ওই অ্যাকাউন্টে আপনি অন্য কোনো রকম সার্চ করে না থাকেন, কোনো ডেটা যদি আপনার ওখানে না থাকে, তাহলে আপনি যখন কোনো ভিডিও দেখবেন তো সেখানে কিন্তু অ্যাডটা কোনো পার্সোনালাইজ হয়ে থাকে না। তো সেহেতু র্যান্ডম অ্যাড সেখানে দেওয়া হয়। সেখানে টেক্সট বুকেরও অ্যাপ দেওয়া হতে পারে, আবার নেটফ্লিক্সেরও অ্যাড দেওয়া হতে পারে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু সম্পূর্ণ একটা মার্কেটিংয়ের ব্যাপার, আর তার জন্য দরকার আপনার ডেটা। এই জন্যই হোয়াটসঅ্যাপ ফেসবুকের সাথে তার ডেটা শেয়ার করেছিল, আর এইভাবেই কিন্তু আপনার ডেটার প্রোটেকশন থাকে না। তার জন্য পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল আছে। তো এখানে প্রাইভেট কোম্পানি এবং গভর্নমেন্টের কাছে আপনার পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল যে ডেটা, সেটা শেয়ার নিয়ে বা সেটা রেগুলেট করা নিয়েই কিন্তু এই পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল। এটা আরও বলছে যে এখানকার যে ইউজার, তাদেরকে আরও একটা সেট অফ রাইট দেওয়া হবে। এই বিল আরও বলছে অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড পাওয়ারফুল রেগুলেটর, যেটাকে বলা হবে ডিপিএ, ডেটা প্রোটেকশন অথরিটি। তো এই টাইপের কিন্তু এটা পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল বলছে। তো আমি জাস্ট একটু আপনাদের ধারণা দিয়ে গেলাম আপনাদের যে পার্সোনাল ব্যাপারটা নিয়ে। তো নেক্সট হচ্ছে কি, জিকা ভাইরাস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এসএসসি থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামের জন্যে। তবে এসএসসি, রেলওয়ে এই টাইপের এক্সামে জাস্ট সামান্য একটু তথ্য জানলেই হবে, কিন্তু আপনার ইউপিএসসি বা ডব্লিউবিসির জন্য আপনাকে সম্পূর্ণ তথ্যটা জানতে হবে। কনটেক্সট দেখুন, রিসেন্টলি কিন্তু জিকা ভাইরাস কেরালা, কর্ণাটক এখানে কিন্তু ঘোষণা করা হয়েছে যে এখানে জিকা ভাইরাস পাওয়া গেছে, এবং এই ভাইরাস সংক্রমণের চান্সও কিন্তু বেড়ে গেছে। তো জিকা ভাইরাস ব্যাপারটা কী এবং কীভাবে ছড়ায় সেটা আমরা একটু দেখে নিই। হাউ ডাজ দ্য জিকা ভাইরাস স্প্রেড? জিকা ভাইরাস কীভাবে ছড়ায়? তো দেখুন, সাধারণত এডিস মশার দ্বারা কিন্তু এই জিকা ভাইরাস ছড়ায়। এডিস মশা আর কী কী রোগ ছড়ায়? ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, এই টাইপের যে রোগ সেগুলো কিন্তু এই যে এডিস মশা ছড়ায়। অনেকের মনে একটা ভুল ধারণা রয়েছে এডিস মশা থেকেই কিন্তু এই যে চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, ডেঙ্গু এগুলো উৎপত্তি হচ্ছে। একেবারেই না। এগুলোকে কিন্তু বাহক দ্বারা বা বাহক হিসেবে বহন করছে এই যে এডিস মশা। আর এডিস মশা কোন সময় কামড়ায়? তো একেবারে ভোরবেলা বা সকালবেলা, অথবা একেবারে বিকেলবেলা, তখন কিন্তু এই এডিস মশা সাধারণত কামড়ায়। তো তখনই কিন্তু এই এডিস মশার দেহ থেকে জিকা ভাইরাস আপনার দেহে যখন সংক্রমিত হবে, তখনই প্রবলেম দেখা যাবে। আর এইভাবেই কিন্তু এডিস মশা ছড়িয়ে যায়। আরেকটা দেখুন, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য বলা হয়েছে, এই যে ভাইরাস এডিস মশার থেকে যে ভাইরাসটা সংক্রমিত হচ্ছে, জিকা ভাইরাস, এই ভাইরাস কিন্তু একটা গর্ভবতী মহিলার থেকে তার বাচ্চার দেহেও কিন্তু যেতে পারে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় স্টেটমেন্ট বেসিসে কোশ্চেন আসতে পারে। আর এটা ফার্স্ট আইডেন্টিফাই করা হয় ইউগান্ডাতে 1947 সালে একটা মাঙ্কির দেহে। তো এর সিমটমগুলো কি? এর সিমটমগুলো আমরা নেক্সট স্লাইডে দেখবেন, আমি ছবির মাধ্যমে দেখাবো, কিন্তু তার আগে বলে দিচ্ছি এর সিমটমগুলো হচ্ছে গা হাত পায়ে খুব ব্যথা হওয়া, জয়েন্টে ব্যথা হওয়া, আপনার মাথা যন্ত্রণা করা খুব বেশি, গায়ে র্যাশ বার হওয়া, জ্বর আসা প্রচণ্ড, এগুলো কিন্তু এই যে জিকা ভাইরাসের সিমটম। আর সাধারণত 2 থেকে 7 ডেজের মধ্যেই কিন্তু দেখা যায় কোভিড-19 মতো। আর এই ট্রিটমেন্ট কি অ্যাকচুয়ালি কিন্তু হুড দ্বারা বলা হয়েছে কোনো রকম ট্রিটমেন্টের এখনও নেই আপাতত, তবুও ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। তো অ্যাকচুয়ালি কোনো ট্রিটমেন্ট জিকা ভাইরাসের নেই, শুধুমাত্র এর ভ্যাকসিন পর্যন্ত আবিষ্কার হয়নি। শুধুমাত্র এই জিকা ভাইরাস থেকে যে জ্বর হলে সঙ্গে সঙ্গে কোভিড-19 মতো জ্বরের যে প্রতিষেধক সেটা দেওয়া হচ্ছে ডক্টরদের দ্বারা, অথবা আপনার যখন মাথা যন্ত্রণা করছে তখন হয়তো প্যারাসিটামল দেওয়া হচ্ছে ডক্টরদের দ্বারা, বা এই টাইপের কিছু দেওয়া হচ্ছে, যাতে ওই যে উপসর্গগুলো সেটাকে প্রশমিত করা যায়। এইভাবেই কিন্তু ট্রিটমেন্ট করা হয়। সিমটমগুলো এখানে দেখুন, এখানে জিজ্ঞাসা করেছে সিমটম একই জিনিস। নেক্সট স্লাইডে দেখুন, এই স্লাইডটা দেখতে পাচ্ছেন, সিমটম দেখুন, ফিভার হচ্ছে, হেডেক হচ্ছে, তারপর চোখ জ্বালা করা, মাসেল পেন হচ্ছে, স্কিন র্যাশ বেরোচ্ছে, জয়েন্টে পেন হচ্ছে। তারপরে দেখুন ট্রিটমেন্ট, এর কোনো রকম ভ্যাকসিন এখনও পর্যন্ত নেই। কল এ ডক্টর, টেক মেডিসিন, টেক রেস্ট, ড্রিঙ্ক ওয়াটার। জল বেশি পরিমাণে খেতে হবে। জিকা ভাইরাস যদি আপনার দেহে বাসা বাঁধে তখন আপনাকে জল বেশি পরিমাণে খেতে হবে। উপসর্গ দেখা গেলে রেস্ট নিতে হবে, বেশি মেডিসিন নিতে হবে। আর প্রিভেনশন কীভাবে করা যেতে পারে? ইনসেক্ট রিপেলেন্ট ইউজ করতে বলছে, অর্থাৎ যেগুলো পোকামাকড় এগুলোকে মেরে ফেলে, আরশোলা এগুলোকে মেরে ফেলে, অথবা মশাকে মেরে ফেলে। তারপর মশারি টানাতে বলা হচ্ছে, মসকিউটো নেট কভার, বেড কভারটাকে চেঞ্জ করতে বলা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হচ্ছে, বা লম্বা হাতার যে শার্টগুলো সেগুলো পরতে বলা হচ্ছে জিকা ভাইরাস থেকে বাঁচার জন্য। আর জিকা ভাইরাস কিন্তু মেন্টালি এফেক্টও খুব ফেলে। তো
মেন্টালি কন্ডিশন খারাপ করে দেয়। নেক্সট দেখুন সেডিশন ল। তো সেডিশন ল এখানে যা রয়েছে আমি এগুলো আলোচনা করবো না, জাস্ট আপনাদের একটা ধারণা দিয়ে দেবো সেডিশন ল ব্যাপারটা কী। তো সেডিশন কথার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে দেশদ্রোহ। তো সেডিশন ল কী বলছে? এই ল বলছে যে আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি কোনো রকম ভায়োলেটিভ আচরণ করে অথবা কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তখন তাকে কিন্তু অ্যারেস্ট করা হতে পারে। তো অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় দেখুন, গভর্নমেন্টকে যখন ক্রিটিসাইজ করা হয় তখনই কিন্তু অভিযোগটা যেখান থেকে উঠছে, গভর্নমেন্টকে যখন ক্রিটিসাইজ করা হয় তখন কিন্তু গভর্নমেন্ট এটাকে সেডিশন লয়ের আন্ডারে রেখে সেই সব ব্যক্তিকে, অর্থাৎ গভর্নমেন্টের বিরুদ্ধে যে কথা বলছে বা গভর্নমেন্টকে যে ক্রিটিসাইজ করছে তাকে কিন্তু জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে তার মুখটা যাতে একেবারে বন্ধ হয়ে যায়। এইটা হচ্ছে কনসার্ন। তো এই সেডিশন ল ব্যাপারটা বলে দিলাম। ধরুন আপনি দেশের বিরুদ্ধে কোনো রকম, অ্যাকচুয়ালি যে সেডিশন ল হওয়া উচিত, যে দেশের বিরুদ্ধে আপনি কোনো রকম কাজ করছেন, দেশের বিরুদ্ধে কোনো রকম কথা বলছেন, ভায়োলেটিভ কোনো একটা অ্যাকশান করছেন অথবা উস্কে দিচ্ছেন কাউকে। জাস্ট কয়েকদিন আগে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল গ্রহণ বলে, ওখানে দেখবেন যে 1984 যে দাঙ্গা, সেখানে একজন উস্কে দিচ্ছে, যদিও ঘটনাটা একটা নোবেলের উপর বেস করে, তো উস্কে দিচ্ছে। এই টাইপের যে কাজ, এগুলোকে দেশদ্রোহের মধ্যে রাখা হয়। তো এই কাজগুলোকে করলে সেটাকে সেডিশনের মধ্যে রাখা হবে। কিন্তু প্রবলেম হচ্ছে গভর্নমেন্টকে যে ক্রিটিসাইজ করছে গভর্নমেন্ট, তার বিরুদ্ধে সেডিশন ল দিয়ে দিচ্ছে। তো আমার জাস্ট একটা নিউজ মনে পড়ছে, উত্তরপ্রদেশে একজন মিড ডে মিলের শুধুমাত্র ভাত দেওয়া হচ্ছিলো এবং লবণ দেওয়া হচ্ছিলো বাচ্চাদেরকে। তো সেটাকে ফটো তুলে একজন জার্নালিস্ট সেটাকে ফটো তুলে জাস্ট সেটাকে শো করেছিল, বিভিন্ন রকম জায়গায় ছড়িয়েছিল। তার ফলে তার সেই জার্নালিস্টের বিরুদ্ধে ইউএপিএ ধারা কিন্তু নেওয়া হয় এবং সেই জার্নালিস্টের কিন্তু জেল হয়। তো এই যে ক্ষমতার অপব্যবহার গভর্নমেন্ট কিন্তু এটা সাধারণত করে থাকে। তো এইটাকে কিন্তু আটকানোর জন্য বিভিন্ন অর্গানাইজেশান, বিভিন্ন অ্যাক্টিভিস্ট তারা কিন্তু এর বিরুদ্ধে কথা বলছে। তো এখানে হোয়াট ইজ সেডিশন এখানে বলা রয়েছে, দেখুন, whoever by words either spoken or written or by signs or by visible representation or otherwise brings or attempts to bring into hatred or contempt or excited or attempts to excite disaffection towards the government established by law in shall be punished with imprisonment for life। দেখুন সেডিশন ল সেকশন 124A অফ দ্য আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোডের 124 এতে বলা হচ্ছে কি, যদি কেউ ওয়ার্ডের মাধ্যমে, কোনো রকম শব্দের মাধ্যমে, কোনো কিছু বলে অথবা কোনো কিছু লিখে, কোনো সাইনের মাধ্যমে, কোনো দৃশ্যমান কোনো রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে যদি আমাদের কনস্টিটিউশনকে, আমাদের যে দেশকে, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগকে অপমান করে বা তার বিরুদ্ধে গিয়ে কথা বলে, সেই গভর্নমেন্টের বিরুদ্ধে যায়। দেখুন গভর্নমেন্টের বিরুদ্ধে যাওয়া আর গভর্নমেন্টের ক্রিটিসাইজ করা কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো এরকম যদি কিছু হয় তখন কিন্তু তার বিরুদ্ধে সেডিশন ল জারি করা হবে এবং তার কিন্তু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট হতে পারে। তো দেখুন নিড ফর এ প্রপার ডেফিনেশন কেন বলছে, তো এই দেখুন সেডিশন লর কিন্তু প্রপার কোনো ডেফিনেশন দেওয়া নেই। যেমন ধরুন আমাদের যে ইউএপিএ ধারায় গ্রেপ্তার করা হয় সেডিশন ল, আমার যেটা মনে পড়ে যাচ্ছে যে 300 জনের সার্ভে করা হয়েছিল, তার মধ্যে অ্যাকচুয়াল যাদের অ্যারেস্ট করা হয়েছিল তাদের মধ্যে থেকে অ্যাকচুয়ালি পরবর্তীকালে দেখা যায় 5 বা 6 জনের কিন্তু অ্যাকচুয়ালি তারা সেডিশন লয়ের দ্বারা অভিযুক্ত ছিল। তো বাকি 295 জনের যে অ্যারেস্ট করা হলো তাদের তো লাইফটা একেবারে নষ্ট হয়ে গেল। তো এই যে এই প্রবলেমটা আটকানো কিন্তু একটা মূল উদ্দেশ্য। তার জন্য একটা প্রপার ডেফিনেশান চাই সেডিশন লয়ের। আমি এখন একটা কাজ করলাম, কাল সেটা সেডিশন লয়ের আন্ডারে পড়ে গেল এবং সেই জন্যে আমাকে আগামীকাল অ্যারেস্ট করা হলো, এটা তো একেবারেই ঠিক নয়। আমি তো তাহলে আগে থেকে জানতাম না যে এটা সেডিশন লয়ের মধ্যে পড়ছে বা এটা কোনো রকম দেশদ্রোহের মধ্যে পড়ছে। তো এই রকম যে প্রবলেম, এইগুলোকে আটকানোর জন্যই কিন্তু একটা প্রপার ডেফিনেশান প্রয়োজন এই সেডিশন লয়ের ব্যাপারে বা এই সেডিশন সম্পর্কে। আর এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 19কে ভায়োলেট করছে। আমাদের ফান্ডামেন্টাল রাইটে আর্টিকেল 19-এ একটা জায়গায় বলা রয়েছে, দেখবেন যে আমি এগুলো আলোচনা করেছি, ফান্ডামেন্টাল রাইটের লেকচার দেখে নেবেন। আমাদের ফান্ডামেন্টাল রাইটে আর্টিকেল 19 বলছে যে আমাদের কিন্তু নিজেদের এক্সপ্রেশন প্রকাশ করার রাইট রয়েছে। গভর্নমেন্টকে আমরা অবশ্যই ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু গভর্নমেন্টের বিপক্ষে গিয়ে নয়। বিপক্ষে বলতে ক্রিটিসাইজ এবং বিপক্ষে যাওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা। বিপক্ষে যাওয়া মানে কি, আমি মানছি না যে এই গভর্নমেন্ট ইলেক্ট হয়েছে, ডেমোক্রেটিক্যালি ধরুন একটা গভর্নমেন্ট ইলেক্ট হয়েছে, আমি সেটাকে মানছি না, আমি মানি না, আমি গভর্নমেন্টের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলাম, এটাকে বলা সেডিশন। কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ধরুন কোনো একটা খারাপ পলিসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, সেখানে আমি ক্রিটিসাইজ করলাম, আমি সেখানে যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ করে থাকি সেখানে কিন্তু
আমি দেশের ভালোর জন্যই বলছি। তো এটাই কিন্তু সেডিশনের মধ্যে ফেলা হচ্ছে বর্তমানে, কিন্তু সেটা সেডিশন নয়। তো এই নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি, এবং তার জন্যই প্রপার ডেফিনেশন দরকার। এবং আমাদের আর্টিকেল 19-এ রাইট টু এক্সপ্রেশন রয়েছে, রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়েছে। তো সেটা কিন্তু পাওয়া যায় না এই সেডিশনের মাধ্যমে। তো এই হলো সেডিশন সম্পর্কে নিউজ। আর আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলোই ছিল মোটামুটি। তো এখান থেকে দেখবেন প্রচুর কোশ্চেন আপনারা কমন পাবেন। জিকা ভাইরাসের কোশ্চেন আপনারা কমন পাচ্ছেন। গতদিন আমি গভর্নর এবং যে মিনিস্টার যে চেঞ্জ হয়েছে তাদের সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখান থেকেও কমন পাবেন আপনারা দেখবেন। পার্সোনাল ডাটা প্রোটেকশন ল আমি আপনাদের নলেজের জন্য বললাম। ভূমি পাণ্ডুঙ্গ, এটা প্রত্যেকটা এক্সামে দেখবেন আসবে। ইয়াখানে ইউপিএসসি প্রিলিমসে আসার চান্স খুব বেশি, ডব্লিউবিসিএস মেইনসে আসার চান্স খুব বেশি। দেখুন এর মধ্যে থেকেই কিন্তু আপনারা কমন পাবেন, যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখে থাকেন। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান কারা এখনও পর্যন্ত শেষ পর্যন্ত মন দিয়ে দেখছেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।